economic implications of foreign exchange. এখানে ফরেন এক্সচেঞ্জটা কি আগে এটা আমাদের একটু বুঝতে হবে। ফরেন এক্সচেঞ্জটা হচ্ছে অ্যাকচুয়ালি এক বাংলাদেশি টাকায় আমরা বিদেশি অন্য কারেন্সি কত পরিমাণ Recording in progress. কেনার ক্ষমতা রাখি। The power of local currency or domestic currency to buy the other currency in the financial market. তারা একটু ইয়েতে কিন্তু সাউন্ড আসতেছে। হ্যাঁ, আর ইয়ে থেকে আসছে। বন্ধ সেটি অনেকে ইয়ে থেকে আসতেছিল না। আচ্ছা, যাই হোক, একটা কথা আছে এখানে আসলে যদি আমরা একটু হিস্টোরিক্যাল একটু পেছনে যাই, যে অতীতে ইন দ্য পাস্ট all currencies are fixed to gold. Today a country can fix its value to another country's currency. একটা সময় ছিল গোল্ড স্ট্যান্ডার্ড দিয়ে কারেন্সির ভ্যালুটাকে কনভার্ট করা হতো। অর্থাৎ যেই দেশ যে পরিমাণ গোল্ড রাখার ক্ষমতা থাকতো, অর্থাৎ তার স্বর্ণের যে মজুদ তার উপরে ভিত্তি করেই তার কারেন্সির স্ট্রেংথটাকে পরিমাপ করা হতো। এখন আর সেটা নেই। এখন আইএমএফ এখানে ইন করেছে, আমরা পরে আসতেছি। এখন কারেন্সি কনভার্ট হয় যে আমার দেশের টাকা অন্যের দেশের সাথে বিনিময় হারটা এটা কি মার্কেট বেসড হবে নাকি এটা ফিক্সড রেট হবে। মার্কেট বেস যেটাকে ফ্লোটিং রেট বলা হয়, মানে এটা বাজারই ঠিক করে দেয়, বাজারে ইটসেলফ সাপ্লাই এন্ড ডিমান্ড তারা ঠিক করে দেয়। আর এটা হতে পারে যে গভর্নমেন্ট ফিক্সড করে দিতে পারে। ফিক্সড করাটা কিন্তু বিপজ্জনক দিক আছে, কিন্তু আমরা পরে আসতেছি। এখন যদি আমরা ফিক্স করে দেই, এরকম হতে পারে a country can fix its currency to a basket of other currencies. এখন এই বাস্কেটটা কিন্তু একটা পোর্টফোলিওর মতো, মানে এই বাস্কেটটার মধ্যে কিন্তু অনেকগুলি কারেন্সি থাকে। আমরা কোনটাকে কত করে ধরবো, এইটা যেমন ইয়েন থাকতে পারে, ইউরো থাকতে পারে, ডলার থাকতে পারে, এবং ডলারের মধ্যে ইউরো ডলার আছে, সিঙ্গাপুরিয়ান ডলার আছে, আমাদের অস্ট্রেলিয়ান ডলার আছে, ইন্ডিয়ান রুপি আছে, তারপরে শ্রীলঙ্কান রুপি থাকতে পারে, এরকম অনেক দেশের মালয়েশিয়ান রিঙ্গিট থাকতে পারে, মালয়েশিয়ান ডলার বলে বা রিঙ্গিটও বলে। যাই হোক, এই যে মানে বাস্কেটের মধ্যে আমরা যখন ফিক্স করি তখন ডাইভার্সিফিকেশনের একটা সুযোগ থাকে। ইউরোর দাম, পাউন্ড স্টার্লিং, ডলার এগুলি সবসময় একরকম থাকে না। There is a diversification of the value against PDT or dollar against other currencies ইত্যাদি। এখন এখানে একটা জিনিস আমাদেরকে জানতে হবে, এসডিআর, যেটা আমরা খুব বেশি জোর দেব, যেটার মাধ্যমে এখন বর্তমানে যে এক্সচেঞ্জ রেটটা
নির্ধারণ করা হয়। এসডিআর ইজ দ্য মেজর ইস্যু। এসডিআরটা কি? স্পেশাল ড্রয়িং রাইটস। এই স্পেশাল ড্রয়িং রাইটস এর এগেইনস্টে আমরা কিন্তু কারেন্সির প্রাইসটাকে আমরা ফিক্স করি। মানে এসডিআরটা কি? এসডিআর ইজ এ বাস্কেট অফ 4 মেজর ওয়ার্ল্ড কারেন্সিজ: ইউরো, ইউএস ডলার, ব্রিটিশ পাউন্ড এন্ড জাপানিজ ইয়েন। যদিও আমরা অনেক সময় বলি যে সিঙ্গাপুর ডলার অথবা মালয়েশিয়ান অস্ট্রেলিয়ান ডলারের সাথে বাংলাদেশ ডলারের রেট, এটা কিন্তু ওই ঘুরে আসে। এই চারটার যে কোনো একটা দিয়ে কনভার্ট হয়ে তারপরে বাংলাদেশি টাকার সাথে এটার বিনিময় হারটাকে ঠিক করা হয়। বাট ইন দ্য বাস্কেট অফ দ্য এসডিআর there are 4 currencies. Keep in mind there are 4 currencies: ইউরো, ইউএস ডলার, ব্রিটিশ বা ইউকে পাউন্ড স্টার্লিং যেটাকে আমরা বলি, এন্ড জাপানিজ ইয়েন। এখন প্রশ্ন আসতে পারে, স্যার এই চারটা কেন? Why not others? এখন এই কেন জবাব আসলে আমাদের কাছে নাই। These are the economies, these are the currencies that actually decided by the World Bank or IMF based on the standard of their economy and the dominance of the currencies based on the import and export. বাণিজ্যের যে আমদানি রপ্তানি প্লাস এই কারেন্সিগুলির ডমিনেন্স প্লাস হচ্ছে তাদের যে জিডিপি বা জিএনপি স্ট্রঙ্গার, এই দৃষ্টিকোণ থেকে। আরো অনেকগুলি ইন্ডিকেটর আছে এখানে, পলিটিক্সও আছে এখানে। ওই কথা বলে লাভ নাই যে পলিটিক্স যে নাই, ওয়ার্ল্ড পলিটিক্স যেহেতু সুপার পাওয়ারের হাতে, তারা অনেক সময় এগুলিকে ভাবে নির্ধারণ করে এবং এই সমস্ত দেশগুলি তাদের প্রভাব বিস্তার করেই কিন্তু এই এসডিআরটাকে ঠিকঠাক করে। যদিও এটা প্রকাশিত কোনো ফ্যাক্টর না যে পলিটিক্যাল ইস্যুস ইজ অলসো ইজ ওয়ান অফ দ্য কনসার্ন অফ ফিক্সিং এসডিআর। সো এখানে SDR are supplementary foreign exchange reserves assets defined and maintained by the IMF. এখন SDR টা কে মেইনটেইন করে? SDR টা মেইনটেইন করে ওয়ার্ল্ড ব্যাংক বা IMF, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড আর ওয়ার্ল্ড ব্যাংকের মধ্যে পার্থক্য আছে? একদিন বলতে পারবেন নাকি কোনো পার্থক্য আছে? আইএমএফ হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংকের একটা প্রতিষ্ঠান। ওয়ার্ল্ড ব্যাংকের আর কি প্রতিষ্ঠান আছে ওয়ার্ল্ড ব্যাংকে? একটা প্রতিষ্ঠান যদি হয় নিশ্চয়ই আরো প্রতিষ্ঠান আছে। জি আরো আছে, সেটা হচ্ছে মনে পড়তেছে নাকি ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন, এটাও কিন্তু ওয়ার্ল্ড ব্যাংকের একটি সংস্থা, ফাইন্যান্সিং বডি, আইএফসি। এবং একটা সময় কিন্তু ওয়ার্ল্ড ব্যাংকের নাম ছিল আইবিআরডি, ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকনস্ট্রাকশন এন্ড ডেভেলপমেন্ট। ওয়ার্ল্ড ব্যাংকের আসলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে তো জাতিসংঘ গঠিত হয়, তারপর পরেই এই দ্বিতীয় বিশ্বযুদ্ধে ক্ষতিগ্রস্ত দেশগুলির অর্থনৈতিক অবস্থা দুর্দশার অবস্থা থেকে উত্তরণের জন্য তখন চিন্তা করলো যে এরকম একটা ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকনস্ট্রাকশন এন্ড ডেভেলপমেন্ট, আইবিআরডি, অর্থাৎ এখানে আমরা যদি
একটাই যৌথ না করতে পারি, ব্যাংকিং সিস্টেম চালু না করি, যেখান থেকে অনেকগুলি দেশ ক্ষতিগ্রস্ত দেশ তাদের মূলধন সরবরাহের একটা সুযোগ পাবে, এবং বিশেষ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধে যে সমস্ত দেশগুলি ক্ষতিগ্রস্ত ছিল ও হয়েছে, এই সমস্ত দেশগুলি কিন্তু বিশ্বযুদ্ধের আগেও কিন্তু খুব ভালো অবস্থায় ছিল। সুতরাং তারা ঘুরে ফিরে আবার একত্রিত হয়ে সিদ্ধান্ত নিল যে আমরা আইবিআরডি প্রতিষ্ঠা করবো, এবং আইবিআরডির মাধ্যমে আমাদের যার যার সঞ্চয় যতটুকু আছে আমরা যেটুকু ব্যবসা বাণিজ্য করব আমরা ওখানে সঞ্চয়টা রাখবো, এবং সেখান থেকে আবার লোন দেবো, আবার সেখান থেকে আবার এটা ফেরত দেবো। এবং এটার উদ্দেশ্য হলো যে এটারও একটা পলিটিক্যাল উদ্দেশ্য আছে, যে ধনী দেশগুলি বাংলাদেশ বা এশিয়া অঞ্চল খুব বেশি বড় আকারে ক্ষতিগ্রস্ত হয় নাই, বাট জাপান, জার্মানি, রাশিয়া, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এই সমস্ত দেশগুলি কিন্তু অনেক ইউরোপের অনেক দেশ সহ এরা ক্ষতিগ্রস্ত হয়েছে। তখন তারা চিন্তা করলো যে এই সুযোগে তো আমরা আমাদের মূলধনটাকে যদি কন্ট্রোল না করি, মূলধনটা যদি আমাদের নিজেদের আয়ত্তে না রাখি, তাহলে কিন্তু হবে। তখন তারা কিন্তু আইবিআরডি থেকে এই পরবর্তীতে ওয়ার্ল্ড ব্যাংকে আসে, এবং ওয়ার্ল্ড ব্যাংকের কনসেপ্টটা পরবর্তীতে আসে, এবং সেখানে দুটো সংস্থা সেখানে কাজ করে, একটা হলো আইএমএফ, একটা আইএফসি। আইএফসিটা একটা বাণিজ্যিক ভিত্তিতে ঋণ দেয়, আইএমএফটা হচ্ছে মূলত রেগুলেটরি বোর্ডের মতো, যেরকম বাংলাদেশ ব্যাংক আসলে রেগুলেটরি বডি, এবং অন্যান্য ব্যাংকগুলিও কিন্তু আছে সরকারের রাষ্ট্রায়ত্ত অনেকগুলি ব্যাংক আছে, সোনালী ব্যাংক কিন্তু সরাসরি সরকারি ব্যাংক, বাংলাদেশ ব্যাংকের অধীনে, বাট মালিকানা সরকার। অন্যান্য ব্যাংকগুলিও সেভাবে আছে, বাট they are not owned by the government, but they are doing business in our country. They are paying their tax and other kinds of charges to the government. এখন এই আইএমএফ প্রতিষ্ঠিত হলো, এবং আইএফসি আরেকটা প্রতিষ্ঠান এই ওয়ার্ল্ড ব্যাংকের অংশ হিসেবে। এখন আইএমএফ এর কাজ হলো এক্সচেঞ্জ রেটের ক্ষেত্রে এসডিআর, যেটা স্পেশাল ড্রয়িং রাইটস এর এই যে বাস্কেটটা, এই বাস্কেটটাকে নির্ধারণ করা, এবং এখানে যে কথাটা বললাম স্পেশাল ড্রয়িং রাইটস আর সাপ্লিমেন্টারি ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ। কোন দেশ যদি ফরেন এক্সচেঞ্জ রিজার্ভের অবস্থা এত দুঃসহনীয় অবস্থায় চলে যায় বা দুর্বিষহ অবস্থায় চলে যায়, তখন আইএমএফ তাদেরকে সহযোগিতা করে। যেমন বাংলাদেশে এখন আমাদের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ যেটা আমরা বলি, যে ডলার কারেন্সি যেটা আছে আমাদের দেশে, যে ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ এখন $45 বিলিয়ন এন্ড অ্যাবাভ আমাদের দেশে আছে। যদি এটা আমাদের কমে যেতে থাকে, এবং কমতে কমতে যদি কোনো দেশ 2 মাসের আমদানি করার মতো সক্ষমতা না থাকে, তখন বলা হয় যে তাদের ফরেন এক্সচেঞ্জ প্রতিকূল অবস্থায় আছে, এবং যে কোনো সময় তারা ক্ষতিগ্রস্ত হতে পারে। এই সমস্ত ক্ষেত্রে তাদের ফরেন এক্সচেঞ্জ রেটটাকে লিফট দেওয়ার জন্য, উঠে আনার জন্য, যেমন তখন টাকার এগনেস্টে দেখা যাবে যে 120 টাকা দিয়ে $1 কিনতে হচ্ছে, এখন আমরা 80 টাকা দিয়ে। এই যে 40 টাকা বেশি, এটা দুর্গতিটা হয় তখন যখন আমার রিজার্ভ কমতে কমতে একদম তলানিতে চলে যায়, তখন আমাকে এই আইএমএফ থেকে ধার চাইতে হবে, রিজার্ভ আনতে। কারণ আইএমএফ তখন আমাদেরকে যে লোনটা দেয়, সেই লোনটা ডলার অ্যামাউন্ট দেয়। সেটা অবশ্য চয়েস দেয় যে তুমি ডলার অ্যামাউন্ট নিতে পারো, ইউরোতেও নিতে পারো, ব্রিটিশ পাউন্ড স্টার্লিং বা ইয়েনও নিতে পারো। তো নর্মালি যেহেতু ডলার ওয়ার্ল্ড কারেন্সি বা এটাকে ইউনিভার্সাল কারেন্সি বলা হয়, তো আমরা যে কোনো দেশে, আমরা না যে কোনো দেশেই 98 বা 99% ক্ষেত্রে আসলে ডলারটাকে প্রেফার। তাহলে আমরা
এই যে ব্যাকগ্রাউন্ডটা বললাম ফরেন এক্সচেঞ্জের মূলত ব্যাকগ্রাউন্ডটা হলো যে এক সময় গোল্ড স্ট্যান্ডার্ড থেকে এটার কারেন্সি রেটটা নির্ধারিত হতো, পরবর্তীতে এইটা এসডিআর এর মানে স্পেশাল ড্রয়িং রাইটস এর মাধ্যমে আইএমএফ কর্তৃক এই কারেন্সির ভ্যালুটা নির্ধারিত হচ্ছে। কারণ হলো যে রিজার্ভটা যে কন্ট্রোল করে তার হাতে কিন্তু মূলত এই ডলারের মূল্যটা নির্ভর করে। রিজার্ভ যেহেতু আইএমএফ এর হাতে থাকে, সেজন্য আইএমএফ ক্যান increase or decrease the value of the dollar if any country in any risk. যদি রিস্ক না থাকে কোনো অসুবিধা নাই, যেমন আমাদের এখন কোনো অসুবিধা নাই। আমরা 6 মাসের বেশি সময় প্রায় 8 মাসের কাছাকাছি আমাদের আমদানি করার সক্ষমতা আমাদের এখন। এই যে এক্সচেঞ্জ রেটের মানে যদি আমরা ব্যাখ্যা বা সরি মিনিং যদি আমরা দেখতে যাই, তাহলে আমরা নানান ভাবে এটাকে ডিফাইন করতে পারি। প্রথমত বলতে পারি ভ্যালু অফ মানি কারেন্সি ইন ইউনিটস অফ অ্যানাদার কারেন্সি, অর্থাৎ ভ্যালু অফ ওয়ান কারেন্সি, একটা কারেন্সির মানে ইউনিট প্রাইস, একক মূল্য আরেকটা কারেন্সির একক মূল্যের বিপরীতে কত, সেটাকেও এক্সচেঞ্জ রেট বলা হয়। আরেকটা বলা হয় a decline in the currency's values is referred to as depreciation and an increase. Sorry, এটা সংজ্ঞা না, পরেরটা হলো যে এটা কনসেপ্টের সাথে এটার মিল আছে। মানে যখনই আমরা বলি যে একটার সাথে একটা ইউনিট বেসিসে কিন্তু কারেন্সিটা কনভার্ট হয়, এটা কিন্তু বলা হয় না যে 10 টাকার বিনিময়ে কত ডলার, এটা বলা হয় 1 টাকার বিনিময়ে কত ডলার অথবা $1 বিনিময়ে কত টাকা, এটাই হচ্ছে ইউনিট। এখন বলা হচ্ছে যে এটা যদি মূল্য বাড়া কমা হয় তাহলে কি হয়? এই ডিক্লাইন ইন কারেন্সিস ভ্যালু ইজ রেফার্ড টু অ্যাজ ডেপ্রিসিয়েশন। যদি কমে যায়, যেমন টাকার মূল্য কমে গেল, তার মানে হলো টাকার ডেপ্রিসিয়েশন হলো। এন্ড ইনক্রিজ ইন দ্য কারেন্সি ভ্যালু ইজ কল্ড অ্যাপ্রিসিয়েশন। এখন টাকার মূল্য যদি 100 টাকা দিয়ে কিনতে হয়, তাহলে আমরা বলি যে টাকার মূল্যটা এখন বর্তমান বাজার দরের তুলনায় এটা ডেপ্রিসিয়েট করবে। আবার যদি এরকম হয় 85 বা 86 টাকা মূল্য, সেটা যদি 80 টাকা 82 টাকা অথবা আরো কম মূল্যে কেনা হয়, তখন বলা হয় অ্যাপ্রিসিয়েশন এগেইনস্ট দ্য ডলার প্রাইস। আরেকটা বলা হয় ইফ কারেন্সি এ ক্যান বাই ইউ মোর ইউনিটস অফ ফরেন কারেন্সি, কারেন্সি এ হ্যাজ অ্যাপ্রিসিয়েটেড অ্যান্ড ফরেন কারেন্সি ডেপ্রিসিয়েট। জাস্ট যে কথাটা আমরা কিছুক্ষণ আগে বললাম, অর্থাৎ বিনিময় মূল্যটাই এখানে বাইং। আমরা তো আসলে যখন বিনিময় মূল্যটা দেখি, স্ক্রলে দেখি বাংলাদেশ ব্যাংকের অথবা টেলিভিশন স্ক্রলে দেখি অথবা আমাদের ইন্টারনেটে আমরা যদি গুগল সার্চ দিয়ে দেখি, সেখানে কিন্তু বাই এন্ড সেল, আবার এই কারেন্সি নোটের ডেনোমিনেশন আছে, 10 টাকার নোট, 20 টাকার নোট, 50 টাকার নোট, 100 টাকার নোট, এরকম ডলার এর নোট কিন্তু ডলারের নোট কিন্তু ডলার 50 টাকা হয় এবং 2 টাকারও হয়। মেইনলি ডলার মূলত 100 ডলারের নোট ওয়ার্ল্ডে প্রচলিত। 100 ডলারের বাহিরে 500 বা 1000 অঙ্কের কোন ডলার কি কেউ দেখেছেন আপনারা? ডলার খুব একটা নাড়াচাড়া করা হয়নি। 500 ডলারের নোট দেখছেন কেউ? সর্বোচ্চ $100 দেখছি। কেন 100 ডলারের উপরে কেন হয় না? 500 ডলার করতে অসুবিধা কি? অনেক বড় টাকার ভ্যালুটা কমে যায়। আচ্ছা, 500 ডলারের নোট কিন্তু আমেরিকাতেও নাই। 1000 ডলারের নোট আছে, দ্যাট ইজ কনফাইন্ড টু আমেরিকা।
আমেরিকার বাহিরে কোথাও সেল হয়, বিনিময় হয়। আচ্ছা, যাই হোক, আর 2 টাকার নোটও আছে এবং 10 টাকা, 20 টাকা, 50 টাকা এভাবে আছে। 5 টাকার কিন্তু নাই। এখন 20 টাকা বা 50 টাকার যখন আমি ভাঙাইতে যাই তখন কিন্তু আমার ডলার প্রাইসে সেল করার সময় আমি কমে সেল করতে হবে। আর আমরা যখন কিনি তখন কিন্তু 100 টাকা বা 50 টাকা যেটাই হোক না কেন ওই দাম সমানে নেওয়া হয়। এটা যারা ফরেন এক্সচেঞ্জের বিদেশি দেশে তারা বুঝতে পারে। তো যাই হোক, বাই এন্ড সেল এর রেটটা সেখানে, টেন্ডার প্রাইসটা সেখানে দেওয়া থাকে। এখন $100 বেশি আসলে করা হয় না। এটার কারণটা হলো ওয়ার্ল্ডের যে ডলারের যে স্ট্রেংথ, যে ভ্যালু, এইটা প্রথম কথা হলো যে $100 বেশি করার দরকার হয় না, কারণ যে ট্রানজেকশন গুলি হয় মোস্ট অফ দ্য কেসেস এখন তো অনেকটা সুইফট কোড বা অন্য বিভিন্ন ভাবে অন্য ইলেকট্রনিক ট্রান্সফার সিস্টেমের মাধ্যমে হয়। আর আগে যে সময় নগদে হতো তখন ধরা হতো যে এটা যদি কোনো কারণে করা হয়, মানে নকল করা হয়, তাহলে এটা রিস্কটা বেশি থাকে। 500 টাকার একটা নোট, 100 টাকার নোট 5টা নকল করতে যত কঠিন কাজ, 500 টাকার নোট তো একই কঠিন কাজ। কিন্তু 500 টাকার নোট যদি বেশি জালিয়াতি হয় তাহলে কি করবে? অনেক দেশে কিন্তু এই ডলার জালিয়াতি হয় এবং ডলার জালিয়াতি ধরাও হয়। যাই হোক, এটা এখন অনেক মেশিন বের হয়েছে, এটা অনেক পরীক্ষা নিরীক্ষা করে ওরা এটা ব্যাংকে গেলে দেখা যায় যে ওরা দেখে রাখে এবং ডলার কিন্তু চেঞ্জও করে, ওদের কালারও চেঞ্জ করে, ওদের চেঞ্জ করে, আগেরটাও রাখে, পরেরটাও থাকে এবং পর্যায়ক্রমে পুরোনোটা তারা কিন্তু মার্কেট থেকে উল্টো করে নিয়ে যায়। এবং সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো ওয়ার্ল্ডের যত পরিমাণ ডলার আমেরিকার ভিতরে আছে তার চেয়ে কয়েকশো গুণ বেশি আছে বাহিরে। তার মানে হলো তারা যে কারেন্সি প্রিন্ট করে ডলার, এটা যতটা না তার দেশে ব্যবহৃত হয় তার চেয়ে বেশি হলো বিদেশে। মানে এটা বাংলাদেশও এখন যারা বিদেশে যাতায়াত করে বা বিদেশে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ছেলে মেয়ে পড়াশোনা করে, অথবা বাংলাদেশে যে সমস্ত লোকজন বলে মানি এক্সচেঞ্জের ব্যবসা করে, অথবা যারা টাকা পয়সা পাচার করে, অথবা বড় লোক যারা সোজা কথা বিদেশ থেকে যায়, বড় লোক বলতে একেবারে সরকারের বেসরকারি বা ক্যাবিনেট থেকে শুরু করে বিরোধী দল নানান জনের লোকজনের সবার কাছে কিছু না কিছু ডলার আছে। মানে কিছু ডলার আইডেল ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গায় মানুষের হাতে এমনি এমনি পড়ে থাকে, তারা ধরে রাখে। কারণ সে হয়তো মনে করে যে আমার কাছে আছে $2000 আছে, থাকুক, এটা যে কোনো সময় যদি যাই বিদেশে কাজে লাগবে করে থাকে। 2 বছরে কোথাও যাওয়া হচ্ছে না, এটা করে আছে। সো এই জন্য ডলার কিন্তু আসলে যে পরিমাণ বলা হয় যে আমেরিকাতে প্রিন্ট হয়ে ব্যবহৃত হয় তার চেয়ে বেশি, কয়েকশো গুণ বেশি কিন্তু আমেরিকার বাহিরে বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষের হাতে বিভিন্ন ট্রানজেকশনে এটা সার্কুলেট হচ্ছে। সো এই যে এক্সচেঞ্জ রেটের কথা যেটা বললাম যে ইউনিট বেসিসে এটা আরেকটার সাথে ক্রয় বিক্রয় হয়, আর এটা ভ্যালু কমতে পারে, বাড়তে পারে। যখন কমে যায় তখন ডেপ্রিসিয়েশন, যখন বাড়ে তখন এপ্রিসিয়েশন। এই কথাগুলি এই 3টা লাইন, পরবর্তী 3টা লাইনে বলা হয়েছে। ডিক্লাইন, আর তারপরে বলা হচ্ছে একটা উদাহরণ দিয়ে, ইফ এ কারেন্সি ক্যান বাই ইউ মোর ইউনিটস অফ ফরেন কারেন্সি, এটা ইয়েন হতে পারে, ইউরো হতে পারে, অন্য যে কোনো দেশের কারেন্সি। এই কারেন্সি, এই যে বাড়া কমা, এইটার সাথে কিন্তু আমরা অবশ্যই এখানে অবশ্য অন্য জিনিস দেওয়া আছে, এটা দরকার নাই। এই বাড়া কমার সাথে কিন্তু আমাদের ইম্পোর্ট এবং
ইম্পোর্ট যে অ্যাট্রাকশনটা বা কম্পিটিটিভনেসটা এটা কানেক্টেড। তাহলে ইম্প্যাক্ট অফ এক্সচেঞ্জ রেট চেঞ্জ, ইম্প্যাক্টটা কি হয়? এক্সপোর্টের ক্ষেত্রে লেস কম্পিটিটিভ যখন কারেন্সি এপ্রিসিয়েশন হয়, মানে ডলারের দাম বেড়ে গেছে, আমি বাংলাদেশ থেকে একজন ইম্পোর্টার এক্সপোর্টার, আমার মতো এরকম আরো অন্যান্য দেশ থেকেও কিন্তু এক্সপোর্ট করছে। সেই ক্ষেত্রে আমি অপেক্ষা করতে চেষ্টা করি যে আচ্ছা দেখি না ডলারের দাম বাড়ে কিনা, মানে কম্পিটিটিভনেসটা তখন কমে যায়। কারণ হলো ডলার মূল্য যখন নিচের দিকে যাওয়া শুরু করে উপরের দিকে যাওয়া শুরু করে, তখন একরকম ভালো অবস্থা, আমি বেশি পরিমাণ কম টাকা দিয়ে বেশি পরিমাণ ডলার পাচ্ছি। আবার কিন্তু যদি কারেন্সি এপ্রিসিয়েশন হয়, যে আমার কারেন্সিটা স্ট্রঙ্গার হচ্ছে, আমার 120 টাকা দিয়ে আমি আমার কারেন্সি এপ্রিসিয়েশন হওয়ার অর্থ হলো Recording stopped. আমার কারেন্সি Recording in progress. স্যার আমার টাকার মান বেড়ে গেল স্যার, টাকাটা স্ট্রঙ্গার হলো স্যার আমার স্যার। স্ট্রঙ্গার হলো, তার মানে হলো তখন ব্যবসায়ীরা মনে করে যে আমি তো ডলার খুব বেশি পাচ্ছি, আমি তো ডলার আগে $1 দিয়ে $1 এগনেস্টে আমার 80 টাকা লাগতো, আর এখন 120 টাকার এগনেস্টে আমি $1 পাচ্ছি। তার মানে এপ্রিসিয়েশন হলে লেস কম্পিটিটিভ হয়ে যায়। কিন্তু ইম্পোর্টটা মোর অ্যাট্রাকটিভ হয়। কেন অ্যাট্রাকটিভ হয়? কারণ হলো আমি ডলার কম দিতে হচ্ছে, আমাকে ডলার কম দিতে হচ্ছে। আমি যখন এলসি খুলবো তখন আমার যেখানে আগে $90 দিতে হতো 100 টাকার বিনিময়ে বা 80 টাকার বিনিময়ে, $1 দিতে হতো, এখন আমি ডলার মূল্য যেহেতু আমার টাকার এগেনস্টে উইক হয়ে গেল, সেক্ষেত্রে আমি ডলার বেশি পাবো। ডলার বেশি যদি পাই তাহলে বাংলাদেশে যদি $1 ঢুকে আমি 120 টাকা পাবো, তাই না? বাংলাদেশে যদি $1 ঢুকে আমি আগে যেখানে 80 টাকা পাইতাম, এখন বাংলাদেশে ঢুকলে সেই ডলার থেকে আমি কত পাবো? বাংলাদেশের টাকা যখন অ্যাপ্রিসিয়েশন হয় 120 টাকা হয়ে গেল, তখন তো আমি 80 টাকা থেকে 40 টাকা আমি বেশি পাবো। তার মানে হলো বাংলাদেশে টাকাটা ঢুকলে আমার জন্য লাভ বেশি হবে, আমার ব্যবসায় লাভ বেশি হবে, আমি লাভ বেশি পাবো। তাহলে টাকার মানটা কমে গেল না স্যার? তাহলে টাকার মান কমলো, কিন্তু টাকার মানটা এখানে টাকার মান তো কমেনি স্যার। টাকার মান তো কমে নাই, টাকা তো 120 টাকা আমি দিয়ে আমি টাকা যদি এখানে আমরা উল্টাটা বলতেছি, এখানে এপ্রিসিয়েশন মানে হলো আমি আগে 80 টাকা দিয়ে $1 কিনতাম, এখন আমি 75 টাকা দিয়ে $1 কিনতে পারি। যদি স্যার 75 টাকা দিয়ে 1 ডজন কিনি তাহলে সেটা হবে, তাহলে এপ্রিসিয়েশন হলো, আমার টাকার মূল্যটা এপ্রিসিয়েশন হলো। টাকা কম টাকা দিয়ে যখন আমি ডলার কিনতে পারবো তখন আমার টাকা এপ্রিসিয়েশন হলো। আর যদি স্যার 90 টাকা দিয়ে $1 কিনি তাহলে ডেপ্রিসিয়েশন হয়ে গেল আমাদের। ডেপ্রিসিয়েশন হলো, হ্যাঁ, যখন আমি টাকা বেশি দিয়ে কিনতে হয় তখন ডেপ্রিসিয়েশন হলো। স্যার এই ক্ষেত্রে কি আমাদের এক্সপোর্টের সমস্যা হয় না স্যার? টাকার মান যখন বেড়ে যায় তখন তো এক্সপোর্টে গিয়ে আমরা ক্ষতিগ্রস্ত হই স্যার। হ্যাঁ, অবশ্যই আমাদের তখন তো টাকার বেশি টাকা দিয়ে আমার কম ডলার কিনতে হয়। এপ্রিসিয়েশন হলে আমার জন্য ইম্পোর্টটাও অ্যাট্রাকটিভ না,
এবং আমার যদি ডেপ্রিসিয়েশন হয় তাহলে এক্সপোর্টটা আমার কাছে ইয়ে না, কম্পিটিটিভ না। সো এখানে যখন আমি এই দুটো জিনিস অ্যাপ্রিসিয়েশন এবং ডেপ্রিসিয়েশনের সাথে আমার ইম্পোর্ট এবং এক্সপোর্টকে তুলনা করব, তখন আমি দেখব যে আমার কারেন্সির এগেনস্টে অন্য কারেন্সি স্ট্রং না উইক। দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্ট ইস্যু। আমার কারেন্সির এগেনস্টে যদি অন্য কারেন্সি উইক থাকে তাহলে এই যে প্রথম ঘটনা অ্যাপ্রিসিয়েশন, আর যদি আমার কারেন্সি উইক থাকে, ওই কারেন্সিটা স্ট্রং থাকে, তাহলে আমার ডেপ্রিসিয়েশন হবে। এখন আমার যখন অ্যাপ্রিসিয়েশন হবে তখন লেস কম্পিটিটিভ হবে এক্সপোর্টটা এবং ইম্পোর্টটা মোর অ্যাট্রাকটিভ হবে। ঠিক আছে, কারণ আমি কম টাকা দিয়ে বেশি ডলার পাচ্ছি, আর এখানে বেশি টাকা দিয়ে আমি কম টাকা পাচ্ছি। সেজন্য ইম্পোর্ট, আমরা তো ইম্পোর্ট ওরিয়েন্টেড কান্ট্রি, এক্সপোর্ট হচ্ছে আমরা ইম্পোর্টটাকে বেশি হিসাব করি। গভর্নমেন্ট হিসাব করে, গভর্নমেন্ট এটা দেখে যাতে করে এই কারেন্সি, কিন্তু যদিও বাংলাদেশ গভর্নমেন্ট এখন আর কোনো ফিক্সড রেটের মধ্যে নাই, এটা মার্কেট রেটে চলে গেছে। সুতরাং মার্কেটে ঠিক করে, এবং মার্কেটের সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে আমার রিজার্ভ কত থাকে। রিজার্ভের পরিমাণ যত বেশি থাকবে তত ফ্লাকচুয়েশন কম হবে, ওঠানামাটা কম হবে। ডলারের সাপ্লাইটা তো রিজার্ভের উপর নির্ভর করে। রিজার্ভ যদি থাকে তাহলে ডিমান্ড বাড়লেও সাপ্লাই আমার বেশি থাকবে, বিধায় আমার এখানে কারেন্সি ভ্যালুটা, কনভার্সন ভ্যালুটা অথবা এক্সচেঞ্জ রেটটা কিন্তু খুব বেশি একটা পার্থক্য হবে না। আর্টিফিশিয়ালি হয়তো হঠাৎ করে মার্কেট কোনো কারণে ইয়ে হতে পারে, সেটা হলো যে বাংলাদেশ যদি মনে করে যে ফরেন এক্সচেঞ্জ থেকে বড় অঙ্কের টাকা লোন আকারে যাদের কাছ থেকে নিয়ে আসছে তাদের এটা পরিশোধ করতেছে ওই মাসে বা ওই বছরের প্রথম কোয়ার্টারে, তাহলে সেই ক্ষেত্রে যদি ব্যবসায়ীদের ইয়ে নেওয়ার এলসি করতে গিয়ে, ডলার কিনতে গিয়ে যদি কোনো সমস্যা হয়, তখন হঠাৎ করে হয়তো মাঝে মাঝে আমরা দেখি যে ডলারের মূল্য ঊর্ধ্বগতি হয়ে যায়। সেজন্য অ্যাপ্রিসিয়েশন হলে এক্সপোর্টটা লেস কম্পিটিটিভ বা লেস অ্যাট্রাকটিভ হয়, ইম্পোর্টটা মোর অ্যাট্রাকটিভ হয়, কারণ আমি বেশি টাকা পাই। আর একটা হচ্ছে ডেপ্রিসিয়েশন যখন হয় তখন এক্সপোর্টটা খুব অ্যাট্রাকটিভ হয় আর ইম্পোর্টটা লেস অ্যাট্রাকটিভ, কারণ আমি অনেক টাকা খরচ করে কিন্তু জিনিস তৈরি করি, কিন্তু আমি ডলার সে পরিমাণ পাই না। তার মানে হলো আমি বিদেশ থেকে যে পরিমাণ ডলার পাওয়ার কথা, সেই জন্য আমার ইম্পোর্টটা লেস অ্যাট্রাকটিভ হয়ে যায়, ডেপ্রিসিয়েশন। আচ্ছা, এখন who can intervene in the foreign currency market? এইটা যদি আমরা দেশের কথা বলি, আমি কিছুক্ষণ আগে যে কথাটা বললাম যে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক বা বিদেশের ক্ষেত্রেও ঠিক তাই, সেন্ট্রাল ব্যাংক থাকে প্রত্যেক দেশে। প্রত্যেক দেশের সেন্ট্রাল ব্যাংক অন বিহাফ অফ দ্য গভর্নমেন্ট তাদের ট্রেজারার হিসেবে কাজ করে এবং ফরেন রিজার্ভটাও তারা মেনটেন করে। বাংলাদেশেও তাই, যে এই ফরেন এক্সচেঞ্জ মার্কেটটাকে ইন্টারভেনশনের জন্য সেন্ট্রাল ব্যাংকের একটা রুল থাকে। সেন্ট্রাল ব্যাংক সব সময় এই হিসাবটা করতে হয় যে আমার কয় মাসের ইনপুট করার মতো রিজার্ভ জমা আছে, তার আগেই কিন্তু সিগন্যাল দেয়। অর্থাৎ সেফটি লেভেলের নিচে নামা শুরু করলেই আমি সিগন্যাল দেওয়া শুরু করে দেই, অথবা আমার বাজারে যদি অ্যাভেলেবেল ফরেন রিজার্ভ থাকে তাহলে মার্কেটে ডলারের দামটা উঠানামা করলেও খুব সামান্য লিটল চেঞ্জ হইয়া এটা কিন্তু উঠানামা করতে পারে। যদি কোনো কারণে হঠাৎ মূলধন জাতীয় পণ্য সামগ্রী আমদানি বেড়ে যায়, সেক্ষেত্রে হয়তো হঠাৎ করে ডলারের উপরে চাপ করতে পারে। সেক্ষেত্রে গভর্নমেন্ট মনে করতে পারে যে না, আমি আমার এত পরিমাণ রিজার্ভের নিচে আমি নামাবো না। অর্থাৎ সেন্ট্রাল ব্যাংক যদি এরকম সিদ্ধান্ত নেয়, ইন দ্যাট কেস সেন্ট্রাল ব্যাংকের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে
ডলারের মূল্য ডলার রিজার্ভ থাকা সত্ত্বেও, সাপ্লাই থাকা সত্ত্বেও, যেমন আমার কাছে এখন 10,000 টাকা আছে, আমি বাজারে গেলাম, আমি কিনতে পারি কিন্তু আমি কিনলাম না, তার মানে হলো যে দোকানদার আছে সে হয়তো আমার কাছে বিক্রি করার চেষ্টা করলো, আমি কিনলাম না, তার মানে আমি খরচ যদি না করি তাহলে দোকানদার আমার কাছে বিক্রি করতে পারবে। অটোমেটিক্যালি যেটা হবে সেটা হলো যে ডলারের অবস্থাও তাই, বাংলাদেশ ব্যাংক যদি ডলার বিক্রি না করে তাহলে সাপ্লাই কমে যাবে, সাপ্লাই কমে গেলে মার্কেটে শর্টেজ হতে পারে, মানি এক্সচেঞ্জ গুলি বা কমার্শিয়াল ব্যাংকগুলি তাদের কাছে ডলারের শর্টেজ তৈরি হয়ে যেতে পারে এবং এই শর্টেজটা সাময়িক থাকে। এই সাময়িক কালের জন্য যদি এটা দেখে যে খারাপের দিকে যাচ্ছে তখন বাংলাদেশ ব্যাংক বা সেন্ট্রাল ব্যাংক তখন তার সাপ্লাই থেকে মার্কেটে ডলার ছেড়ে দেয়, তখন তার সোনালী ব্যাংক বা ন্যাশনালাইজ ব্যাংকগুলির মাধ্যমে তারা ডলার বিক্রি করা শুরু করে দেয়, তখন আবার এটা নিচের দিকে নেমে আসে। এখন এই ইন্টারভেনশনটার উদ্দেশ্যটা কি? The goal of intervention to alter the demand for one currency by changing the supply of another currency. সোজা হিসাব, যে লাগাম টেনে ধরার, যাতে করে অ্যাবনর্মাল ইয়ে না হয়, কারণ এটা তো আমরা জানি যে এটা যদি অ্যাবনর্মাল ওঠানামা করে তাহলে আমার ওই যে ইম্পোর্ট এবং এক্সপোর্টের ওখানে গিয়ে একটা ধাক্কা লাগবে। ইকোনমির যে টোটাল স্ট্রাকচারের মধ্যে ইম্পোর্ট এবং এক্সপোর্ট হচ্ছে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় একটা দেশের জন্য, কারণ এখন অনেক দেশে কিন্তু খুব সিলেক্টিভ জিনিস উৎপাদন করে, অন্য দেশ থেকে আমদানি করে, তার নিজের দেশে সেটা উৎপাদন করে না। সুতরাং আমদানি নির্ভর কান্ট্রি কিন্তু অনেক ধনী দেশও আছে, গরিব দেশও আছে। আমাদের মতো দেশ তো আসলে আমদানি নির্ভর, এটা আগে থেকেই। তো সেই কারণে সেন্ট্রাল ব্যাংকের গোলটা হলো যাতে কারেন্সি প্রাইসটা খুব হাইলি ফ্লাকচুয়েট না করে, সেই জন্য ইন্টারভেনশন দেওয়া। এই ইন্টারভেনশনটা হলো যখন মার্কেটে বেশি ডলার থাকে এটাকে কন্ট্রোল করা, আর মার্কেট থেকে ডলার উঠায় নেওয়া, অথবা মার্কেটে যদি কম ডলার থাকে তাহলে ডলার সাপ্লাই বাড়ায় দেওয়া, কারণ এটা ইম্পোর্ট এবং এক্সপোর্টের অ্যাট্রাকটিভনেস, এপ্রিসিয়েশন এবং ডেপ্রিসিয়েশনের ক্ষেত্রে এটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখন ফরেন কারেন্সি ডিমান্ড এন্ড সাপ্লাই এবং ফিক্সড রেট, ফ্লোটিং রেট, এই জিনিসগুলো সম্পর্কে আমাদের একটু ধারণা নেওয়ার দরকার। এই কনসেপ্টগুলো আমাদের জানা থাকলে আমাদের সুবিধা হয়। এখন ফরেন কারেন্সি ডিমান্ডটা ডিরাইভ করে কোত্থেকে? আমি বিদেশ থেকে কি ধরনের পণ্য সামগ্রী বা অ্যাসেট, যেটা আমি কিছুক্ষণ আগে বললাম ফাইন্যান্সিয়াল অ্যাসেট মানে ক্যাপিটাল গুডস যেগুলিকে আমরা বলি, মেশিনারিজ এন্ড আদার কাইন্ড অফ সফিস্টিকেটেড টেকনোলজি যেগুলি আমরা আমদানি করি আমাদের উৎপাদন কাজে ব্যবহার করার জন্য, অথবা আমাদের প্রোডাক্টিভ ফ্যাক্টরিতে আমরা এফিসিয়েন্সি বাড়ানোর জন্য, এই ধরনের পণ্য যখন আমরা আমাদের ডিমান্ড থাকে, যেমন এখানে একটা উদাহরণ দেওয়া হলো, যে ডিমান্ড ফর বাংলাদেশ গুডস বাই জার্মান নিডস টু BDT কনভার্ট ইউরো। এখন আমরা যদি জার্মানি থেকে বেশি জিনিস আমদানি করতে হয় তাহলে আমাদের কনভার্সনটা হয় কার সাথে? ইউরোর সাথে, কারণ তারা ইউরোর মাধ্যমে, যারা ডলারে নিল তা আলটিমেটলি ডলার ইজ কনভার্টেড টু ইউরো, তার মানে টাকা ক্যান বি কনভার্টেড টু ইউরো, সো ডলার অর উইদাউট ডলার। তাহলে এখানে ডিমান্ডটা কার? ডিমান্ডটা হচ্ছে জার্মানির, আর বাংলাদেশ ডিমান্ড হলো গুডস অফ
জার্মান। তাহলে বাংলাদেশ জার্মানের পণ্যের প্রতি কি পরিমাণ ডিমান্ড প্রয়োজন, আর সেই ডিমান্ডটা ঠিক করে জার্মান কি পরিমাণ ইউরো বাংলাদেশ থেকে নেবে। তাহলে ফরেন কারেন্সি ডিমান্ডটা নির্ভর করে যে বাংলাদেশ কোন একটা পার্টিকুলার দেশ থেকে কি পরিমাণ গুডস এন্ড সার্ভিসেস আমদানি করবে। আর সাপ্লাইটা কিসের উপর নির্ভর করবে? সাপ্লাইটা নির্ভর করবে ডিরাইভ ফ্রম, একটু সেকেন্ড আমার একটা ফোন আসছে। আচ্ছা, এখন সাপ্লাইটা নির্ভর করে কিসের উপর? বলা হচ্ছে সাপ্লাই ডিরাইভ ফ্রম ফরেন কান্ট্রিজ ডিমান্ড ফর লোকাল গুডস। ওই যে কিছুক্ষণ আগে যেটা বললাম যে গুডস কিন্তু আমরা যখন জার্মানি থেকে আনি তখন আমাদের এই গুডস এর এগেইনস্টে জার্মানির ডিমান্ড তৈরি হয় বাংলাদেশি টাকার অথবা ইনডাইরেক্টলি ইউরো। আর একটা হলো উল্টাটা সাপ্লাই। সাপ্লাই হলো যে আমার লোকাল গুডস অন্যরা ফরেন কান্ট্রিজ ডিমান্ড, অন্য দেশ বিদেশে আমাদের পণ্য কতটা কিনছে, আমার দেশ থেকে কত পণ্য তারা আমদানি করছে সেটা। তার মানে সাপ্লাই ইন আর হলো ডিমান্ড আউট। ডিমান্ডের দ্বারা আমার এটা চলে যাচ্ছে, ফরেন কারেন্সিটা চলে যাচ্ছে, আর সাপ্লাই দ্বারা ফরেন কারেন্সিটা আসছে। ঠিক আছে। আরেকটা হতে পারে ফরেন কান্ট্রি মাস্ট কনভার্ট দেয়ার কারেন্সি টু পারচেজ German demand for Bangladesh goods means German convert euro to BDT in order to buy. তার মানে হলো জার্মানের ডিমান্ড হচ্ছে বাংলাদেশি গুডস এর জন্য, সরি জার্মান ডিমান্ড ফর, ডিমান্ড ফর বাংলাদেশ গুডস। জার্মান যদি বাংলাদেশ থেকে কোনো পণ্য কিনতে চায় তার মানে জার্মানের ইউরোটা আমার দেশে সাপ্লাই হবে এবং সেটা নির্ভর করবে বিডিটি ইন অর্ডার টু বাই। মানে বাংলাদেশি পণ্য যখন নিবে তখন তো বাংলাদেশি টাকা এটার হিসাবটা হবে, তাই না? বাংলাদেশের হিসাব হয়ে তারপর এটা কনভার্ট হবে ইউরোতে। তার মানে ইউরো সাপ্লাইটা নির্ভর করে জার্মান আমার দেশ থেকে কি পরিমাণ পণ্য কিনতে চায় এবং সেটা বাংলাদেশি টাকা থেকে ইউরোতে কনভার্ট হবে। ইউরোতে কনভার্ট হলে সেই ইউরোটা সাপ্লাই হবে জার্মান টু বাংলাদেশ। আর ফিক্সড এক্সচেঞ্জ রেট এখানে যেটা বলা হচ্ছে, ফিক্সড এক্সচেঞ্জ রেট হচ্ছে অফিসিয়াল কমিটমেন্ট to maintain the exchange rate at a specific level. Hello. Walaikum Assalam. Walaikum Assalam. স্যার কি মিউট হয়ে গেলেন? স্যারের ফোন আসছে। অনেক ভাই, আসসালামু আলাইকুম। আমাকে কি শোনা যায়? আরে জাকির ভাই, আপনার তো কোনো সারা শব্দ পাচ্ছি না কয়েকদিন। ভাই আজকে তো পাবো রাতে নাকি? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ রাতেই কথা বলুন ইনশাআল্লাহ। আমার ইয়েতে খুব ডিস্টার্ব করতেছে সাউন্ডে, যার কারণে কথা কেটে কেটে আসতেছিল, ভালো বুঝতেছিলাম না। রাতে কথা হবে ইনশাআল্লাহ। হ্যালো। জি স্যার, শোনা যাচ্ছে। হ্যাঁ, ওই যে আসলে টেলিফোনের যন্ত্রণা বিরক্তিকর। সরকারি
24 ঘন্টা 7 days, এখন 24, পাবলিক 7 ডে, এর মতো অবস্থা হয়ে গেছে। যাই হোক, আমাদের তাহলে কারেন্সি ডিমান্ড এবং কারেন্সি সাপ্লাই বিষয়টা আমরা একটা দেশের সাথে আরেকটা দেশের মূলত পণ্য বেচা কেনার সাথে, পণ্য আমদানি রপ্তানির সাথে কিন্তু সাপ্লাই এন্ড ডিমান্ডটা দিলে, এটা হলো সোজা কথা। আর হলো ফিক্সড রেটটা, যেটা ফিক্সড রেটটা কিন্তু এখন খুব সীমিত কম দেশে আছে। ম্যাক্সিমাম দেশে কিন্তু এখন মার্কেট রেটটা অর্থাৎ সাপ্লাই এন্ড ডিমান্ড অফ দ্য ফরেন কারেন্সির উপর নির্ভর করে ফিক্সড রেটটা রাখা হয় না। ফিক্সড রেটটা রাখার রিস্কটা হলো যে যদি আমার দেশের মুদ্রার মূল্য দেখা যায় যে ভারত পক্ষে আমার এটা অ্যাপ্রিসিয়েশন হওয়ার সুযোগ আছে, সেক্ষেত্রে আমরা ক্ষতিগ্রস্ত হই। বা বিদেশি মুদ্রা যদি ডেপ্রিসিয়েশনের সুযোগ থাকে তাহলে আমরা ক্ষতিগ্রস্ত। তো সেই জন্য ফিক্সড রেটটা, এটা অফিসিয়ালস কমিট টু মেইনটেইন দ্য এক্সচেঞ্জ রেট এট স্পেসিফিক লেভেল, মানে এটা ধরে নেওয়া হয় যে 80 টাকা বা 82 টাকা বা 85 টাকা দিয়ে আমি $1 পাবো, এবং এটা আগামী 1 বছর 6 মাস এরকম করে করে হয়তো ফিক্স করে রাখে। বাট এটা আবার কখনো কখনো অনির্দিষ্টকালের জন্য থাকে। তো সেটা খারাপ দিক। সেটা হলো যে বিশেষ করে এখন যে অবস্থা বিরাজ করছে যে ক্যাপিটাল গুডস কিন্তু আমরা খুব একটা আমদানি করছি না, কারণ ইনভেস্টমেন্ট নাই। আর একটা হলো রিসেশন যখন চলে তখন সমস্যা হয়। আর একটা হলো যদি দুই দেশের সাথে বাণিজ্যিক কারণে কোনো রকমের বৈরিতা তৈরি হয়, যেমন চায়না, আমেরিকা, ইন্ডিয়া প্লাস জাপান, আমাদের এই যে সমস্ত দেশগুলির সাথে আমাদের বিভিন্ন রকমের ঋণ প্রবাহ অথবা মালামাল কেনাকাটার, ঋণ প্রবাহের সাথে তো আসলে কেনাকাটার সম্পর্ক। যদি আমরা অনেক সময় বলি যে আমরা আমাদেরকে ঋণ দিয়েছে, ঋণ দেওয়ার অর্থ হলো যে তার দেশ থেকে এই জিনিসগুলো কিনতে হবে, হ্যাঁ, বা অন্য কোনো একটা পার্টিকুলার দেশ থেকে কিনতে হবে। এটা হলো সবচেয়ে খারাপ দিক আর কি। যদিও এটা আমরা হয়তো অনেকেই অনেক জিনিস বুঝি না, যে আমি চায়না থেকে $1 বিলিয়ন পাইলাম অথবা সৌদি আরব থেকে পাইলাম, কিন্তু এটার সাথে ভেতরে যে হিডেন যে কন্ডিশনস গুলি থাকে, এটাতে বলা হয় যে তুমি কিন্তু মালামাল যখন কিনবা তখন জার্মানি থেকে কিনবা, মালামাল যখন কিনবা তখন তুমি মালয়েশিয়া থেকে কিনবা, মালামাল যখন তুমি কিনবা তখন ইতালি থেকে কিনবা। তো এই যে মানে কন্ডিশনাল গুলি থাকে, এগুলিও কিন্তু অনেক সময় আমাদের ফরেন এক্সচেঞ্জ কে প্রভাবিত করে। ঋণ দেয় ঠিক আছে, ঋণ ভালো জিনিস, কিন্তু ঋণের সাথে আলটিমেটলি গুডস এর একটা সম্পর্ক তৈরি হয়। আবার যখন আমরা পেমেন্ট করি তখনও কিন্তু অন্য আকারে পেমেন্ট তো করি না আমরা, তো আমরা কারেন্সি আকারে আমাদেরকে পেমেন্ট করতে হয়, এবং সেটা ইন্টারেস্ট প্লাস প্রিন্সিপাল অ্যামাউন্ট, এই দুটো একসাথে করে পেমেন্টটা করতে হয়। সেক্ষেত্রেও কিন্তু ডিমান্ড সাপ্লাইয়ের একটা খেলা আছে। তো এটা হলো নর্মালি আমরা ওইটাকে, ঋণটাকে এখানে ফরেন এক্সচেঞ্জের ডিমান্ড সাপ্লাইয়ের মধ্যে আনি নাই, কারণ হলো ট্রেডিং কনসার্নে গিয়ে, ট্রেডিং পয়েন্ট অফ ভিউ থেকে কিন্তু ডিমান্ড সাপ্লাইটা সবচেয়ে বেশি ফ্লাকচুয়েট করে। কারণ ঋণ তো দেখা গেল যে অনেক দেশ আছে ঋণের রেটটাও কম, সুদের হারও কম, এবং এটার পেমেন্টের টাইমটাও লম্বা থাকে, 1 বছরের মাথায়, 10 বছরের মাথায়, 20 বছরের মাথায় পুরো টাকা শোধ করা হবে। তো এই জন্য ফিক্সড এক্সচেঞ্জ রেটটা যদি থাকে, ঋণ শোধের ক্ষেত্রে কিন্তু এটা একটা বড় সমস্যা সৃষ্টি করে। আমি চায়না থেকে নিলাম, এখন ডলারের মূল্য বেড়ে গেল, কিন্তু চায়নাকে আমাকে পরিশোধ করতে হবে ডলার দিয়ে। কাজে আমি যত টাকা আসলে দেওয়ার কথা তার চেয়ে যদি ফিক্সড হয়ে যায়, তাহলে আমার তার চেয়ে বেশি টাকা তাদেরকে দিয়ে দিতে হবে, বেশি ডলার তাদেরকে দিতে হবে। বেশি ডলার দেওয়ার অর্থ হলো আমার বেশি টাকা দিয়ে, আমার বেশি টাকা খরচ করে আমার ডলার কিনতে হয়, সেই ডলার দিয়ে আমাকে পরিশোধ করতে হবে। অর্থাৎ আমার সাপ্লাইটা এখানে ডিমান্ড অফ ডলার ইনক্রিজ হয়ে যায়, এবং সেই জন্য আমার ডলারের ডিমান্ড বেড়ে গেলে আমার ইন্টারনাল মার্কেটে, লোকাল মার্কেটে ডলারের সাপ্লাইটা শর্টেজ হয়ে যায়, এবং লোকাল মার্কেটও ডিমান্ড বেড়ে যায়। ডলার ডিমান্ড বেড়ে গেলে তখন ডলারের মূল্যটা বাড়া শুরু। আর ফ্লোটিং এক্সচেঞ্জ রেটটা হলো যে নো ইন্টারভেনশন ফ্রম দ্য ব্যাংকার্স অর গভর্নমেন্ট অফিসিয়ালস, দ্য মার্কেট ডিটারমিনস দ্য প্রাইস অফ দ্য কারেন্সি। এখানে এই
ফ্লোটিং এক্সচেঞ্জ রেটটাকে দুই ভাগে ভাগ করা, দুইটা ক্লাসিফিকেশন আছে বা দুইটা কনসেপ্ট এখানে আলাদা করা হয়। একটা হলো ক্লিন আর হচ্ছে ডার্টি। ক্লিন ফ্লোটটা কি? উইথ এ ডার্টি ফ্লোট দি গভর্নমেন্ট ডাজ নট পেগ দ্য কারেন্সি, অর্থাৎ এটাকে কারেন্সির সাথে পেগিং করে দেওয়া হয় না, but tries from time to time to influence the rate by buying or selling in the currency markets. তাহলে ডার্টি ফ্লোটটা হলো যে আসলে ক্লিন যেটা, সেটা হলো যে এখানে একবারে গভর্নমেন্ট কোনো রকমের কোনো আইন কানুন ইন্টারভেনশন কোন রকমের কোনো ইয়ে নাই। এটা মার্কেট যা খুশি যেভাবে খুশি এখন আমদানি রপ্তানি যে যা দরকার, দেশে যা দরকার সেভাবে করবে। আবার কখনো কখনো গভর্নমেন্ট এটাকে ইন্টারভেনশন দেয়, খুব মিনিমাম ইন্টারভেনশন হলেও দেয়। যেমন আমাদের দেশে আমরা জানি যে পেঁয়াজের কারেন্সি বা তেলের দাম বেড়ে গেলে অনেক সময় এই জিনিসগুলো যখন বিদেশ থেকে আমদানি করতে হয় তখন আমাদেরকে এলসি খোলার সময় গভর্নমেন্ট কিন্তু ইনসেন্টিভ দেয়। এখন এখানে ক্লিন ফ্লোট কাজ করে নাকি ডার্টি ফ্লোট কাজ করে এটা কিন্তু সাধারণ মানুষ বুঝতে পারে না। অর্থাৎ গভর্নমেন্ট সাপোর্ট দেওয়া মানেই হলো যে গভর্নমেন্ট আলটিমেটলি একটা ইনসেন্টিভ দিচ্ছে যে তুমি যদি বিদেশ থেকে আনো তাহলে তোমাকে, যেহেতু বিদেশ থেকে এই পণ্যটা আনতে হবে, সেহেতু সে কিন্তু নর্মাল পরিস্থিতি হলে এই পণ্য আনতো না, এখন তাকে বাধ্য করতেছে আনার জন্য, কেনার জন্য, এলসি খোলার জন্য। সেক্ষেত্রে গভর্নমেন্ট কি করে, ওই প্রতিষ্ঠানকে ডলারের বা কারেন্সির এক ধরনের সাপোর্ট দেয়। এখন এটা কোনো কোনো সময় ঋণ আকারে দেয়, কোনো কোনো সময় রেটটাকে রিডিউস করে তাকে সেই কারেন্সি সাপোর্টটা দিয়ে থাকে। এখানে দুটো প্রশ্ন আছে। Why might a government want to change the exchange value of its currency? যদি সরকার মনে করে যে না, তার সে কিন্তু নর্মালি ইন্টারভেনশন করার কথা না, বাট যদি করতে চায় তাহলে এক্সচেঞ্জ রেটের ভ্যালুটাকে চেঞ্জ করার জন্য যদি কোনো ইন্টারভেনশন গভর্নমেন্ট দিতে চায় তাহলে কেন? It might do so in order to promote, for example, better export volume. মানে আমার এটা এরকম হতে পারে, উদাহরণটা যে আমার ফরেন কারেন্সি আছে, রিজার্ভের টাকা আছে, কিন্তু আমার দেশে এখন যে রেট বিরাজ করতেছে ডলারের, আমি এই রেটটাকে অক্ষত রাখতে চাই। তাহলে কিন্তু আমি কোনো সাপোর্টও দেবো না, কোনো কিছু করবো না, নর্মালি ইম্পোর্ট এক্সপোর্ট চলতে থাকে। কিন্তু যদি আমি মনে করি, আমি কিছুক্ষণ আগে যেটা উদাহরণটা দিলাম, আমি যদি মনে করি যে না, আমি ডলারের রেটটা যদি বেশি থাকে, আমার দেশে যদি হঠাৎ করে কোনো পণ্যের ক্রাইসিস হয়, সেটা যদি আনতে হয়, তাহলে সেটা আনতে গেলে আমাকে ডলারের মূল্য স্থির রেখে আনতে হবে, না হলে ইম্পোর্টার রাজি হবে না। কারণ ইম্পোর্টার যদি প্রতি ডলারে এই 10 টাকা বা 5 টাকা বেশি দিয়েও আনে, তাহলে সে তার ইম্পোর্ট কস্টটা বেড়ে যাবে, সে বাংলাদেশে আইনা ওই পণ্য কিন্তু বিক্রি করতে পারবে না। পেঁয়াজ যদি আমদানি করতেই হয়, তাহলে পেঁয়াজের দাম তো এমনি 80 টাকা মার্কেট, সে যদি কিনতে গিয়ে আরো $5 বেশি খরচ হয়, তাহলে তো সেই প্রতি মানে 10 কেজির জন্য যদি $5 বেশি খরচ হয়, তাহলে অটোমেটিক্যালি পেঁয়াজের দামে ইম্পোর্ট কস্টে বেড়ে যাবে। আইনে তো সে আর 80 টাকা বিক্রি করতে পারবে না, সে 81 বা 82 টাকা। তাহলে উদ্দেশ্য গভর্নমেন্টের টু রিডিউস দ্য প্রাইস এন্ড এনশিওর দ্য সাপ্লাই। ইন দ্যাট কেস গভর্নমেন্ট কি করে, এক ধরনের ইন্টারভেনশন দেয় যে ঠিক আছে, তুমি ডলারের মূল্য তো 82 টাকা, তুমি 80 টাকা
আমার কাছ থেকে নিয়ে তুমি আমদানি করো, আমদানি করে বাংলাদেশ এটা নিয়ে আসো, যাতে করে তুমি 65 বা 60 টাকায় তুমি পেঁয়াজ বিক্রি করতে পারো কেজি। তখন কিন্তু এই গভর্নমেন্ট কখনো কখনো এই ধরনের ইন্টারভেনশনটা দেয়। এটা হলো যে ক্রাইসিস মোমেন্টে যখন বিশেষ করে নেসেসারি গুডস বা এসেনশিয়াল কমোডিটিস, যেটা যেমন ঔষধ, টিকা, তারপরে আমাদের খাদ্যদ্রব্য যেগুলি, এই ভোজ্য তেল, এগুলি তো আসলে আমাদের এসেনশিয়াল কমোডিটির মধ্যে পড়ে। এই সমস্ত পণ্যের ক্ষেত্রে যদি এরকম বাজারে ক্রাইসিস তৈরি হয় এবং সেই ক্রাইসিস মিট আপ করার জন্য গভর্নমেন্টকে যদি ইম্পোর্টারদেরকে ইম্পোর্ট করার জন্য উৎসাহিত করে এবং সেই দ্রব্য মূল্য যদি কমাইয়া বিক্রি করার জন্য করতে বলে, তখন সেক্ষেত্রে গভর্নমেন্ট এক্সচেঞ্জ রেটে ইন্টারভেনশন দিয়ে থাকে। আরেকটা হতে পারে হোয়াট ইজ পেগড এক্সচেঞ্জ রেট। Pegged exchange rate refers to a setting a targeted value for a country's foreign exchange, and it indicates the government has some ability to move the bill. এখন যেমন আমাদের রিজার্ভ এখন খুব শক্তিশালী আছে, ঠিক আছে? আমি বিদেশে এখন রপ্তানি করি কি আরএনজি, ধরে নিলাম অন্য আরো পণ্য আমরা রপ্তানি করি, বাট আরএনজি ইজ ওয়ান অফ দা, মানে আমাদের ফরেন এক্সচেঞ্জের 85% বা 80% আমাদের আরএনজি সেক্টর থেকে আমরা রপ্তানি করে সেই ফরেন এক্সচেঞ্জ আমরা নিয়ে আসি। এখন গভর্নমেন্ট যদি মনে করে যে আমরা যে পণ্যটা বিদেশে রপ্তানি করি আমার ফরেন এক্সচেঞ্জ আস্তে আস্তে নিচের দিকে চলে যাচ্ছে, এবং যারা আমার এই পণ্যটা আমদানি করে তাদের এমন ডিমান্ড যে তারা আমাদের এখান থেকে আমদানি না করে কোনো বিকল্প নাই, বা বিকল্প থাকলেও খুব কম আছে, শর্ট টার্মে কোনো বিকল্প নাই, লং টার্মে হয়তো আছে। তখন আমরা কি করতে পারি যে আমরা এই ফরেন এক্সচেঞ্জটাকে পেগিং করে দিতে পারি, যে না ঠিক আছে, তুমি আমার কাছ থেকে যদি নিতে হয় 85 টাকা, 80 টাকা দিয়ে $1 যেটা হবে ওই ডলার প্রাইসে তুমি আমার কাছ থেকে নিতে হবে। মানে ডলার প্রাইসটাকে না বাড়াইয়া আমার দেশের ভিতরে ডলারের সাপ্লাই ডিমান্ড অক্ষত রেখে আমি বিদেশ থেকে ডলার সাপ্লাইটাকে বাড়ানোর জন্য আমরা পেগিং করে দিতে পারি। বাট এটা নির্ভর করে গভর্নমেন্টের এবিলিটির উপর। এখন যদি কোনো কারণে ইউরোপিয়ান কারেন্সি বলে লং টার্মে যে না আমরা তোমাদের এই লঙ্গার টার্মে তোমাদের এই টাকা এই ফিক্সড রেট অফ ডলার আমরা মানতে রাজি না, কারণ আমি তো কম ডলারের কম্বোডিয়া থেকে, থাইল্যান্ড থেকে, ভিয়েতনাম থেকে নিতে পারি, তোমার এখান থেকে নেব। এইটা গভর্নমেন্টের এবিলিটি থাকতে হবে। যদি কোনো কারণে এরকম বার্গেনিং এর মধ্যে পড়ে তাহলে গভর্নমেন্ট যাতে সেই বার্গেনিং এর টিকে থাকে। এখন আমাদের কিন্তু এই মুহূর্তে বাংলাদেশ গভর্নমেন্টের সেই বার্গেনিং সুযোগটা আছে, বাট এটা নরমালি করা হয় না। আমি কিছুক্ষণ আগেই কথাটা বললাম, পেগিংটা কিন্তু বেসড অন দ্য সিচুয়েশন। আমরা কিছুক্ষণ আগে যে উদাহরণগুলো দিলাম যে আসলে গভর্নমেন্ট ফিক্স করে দেওয়া অথবা পেগিং করে দেওয়া মানে অবস্থাটা নির্ভর করে যে এসেনশিয়াল কমোডিটিস, সাপ্লাই ডিমান্ড এন্ড দ্য এবিলিটি অফ দ্য গভর্নমেন্ট। এই চারটা জিনিস। সাপ্লাই ডিমান্ড যদি আমার দেশের ভিতরে ঠিক থাকে, আমি যদি এসেনশিয়াল কমোডিটিস আমদানি করতে না হয় বা করলেও যদি আমার সেটা স্বল্প সময়ের জন্য করতে হয়, অথবা যে সমস্ত দেশে আমি রপ্তানি করি সেই দেশগুলি বাধ্য আমার এটা শর্ট টার্মে কিনতে, সেই সমস্ত ক্ষেত্রে, এবং আমার দেশের ভিতরে কোনো রকমের এটার প্রভাব পড়বে না, তাদের সাথে এই কন্ডিশন স্ট্রিক্ট কন্ডিশনে গেলে আমার দেশের রিজার্ভের সাথে কোনো রকমের গন্ডগোল সৃষ্টি হবে না, বা অন্য দেশের সাথে কোনো রকমের এই বেচা কেনার ক্ষেত্রে, অন্য ধরনের পণ্য বেচা কেনার ক্ষেত্রে এটা কোনো প্রভাব পড়বে না, তখন করতে পারে। তো পরীক্ষায় কিন্তু এটা আসে। পরীক্ষায় কিন্তু এই যে প্রশ্নগুলি টোটালগুলি আমি আলোচনা করলাম যে ফরেন এক্সচেঞ্জ রেটটা, ফরেন এক্সচেঞ্জ রেট বলতে কি বোঝায় এবং এটার ইম্প্যাক্টটা কি ইকোনমি, এটার ইম্প্যাক্ট অফ
foreign exchange rate changes of foreign exchange rate in the economy. Impact of changes of foreign exchange in the economy. অর্থনীতিতে ফরেন এক্সচেঞ্জের পরিবর্তনের প্রভাবটা কি, এই সবগুলি প্রশ্নের উত্তর মিলাইয়া একসাথে তখন এটা দিতে হবে। আচ্ছা, এগুলি আমাদের আর দরকার নেই আলোচনা করার। এখানে আমরা এই আলোচনাগুলি করে ফেলছি। এগুলি দেখে নিলে হবে। এখানে এই স্লাইডটা একটু দেখার দরকার। আচ্ছা, এখানে অনেক সময় শর্ট নোট আসে যে স্পট এক্সচেঞ্জ রেট এটা কি জিনিস। অর্থাৎ আমরা অনেক সময় বলি যে স্পট কোটেশন, এটা সেটা নানান রকম কথাবার্তা বলি। এটা দেখা যাচ্ছে নাকি? ইনফ্লুয়েন্সিং ফ্যাক্টরস ইন ডিটারমিনিং দ্য এক্সচেঞ্জ রেট, অর্থাৎ কি কি ফ্যাক্টর এক্সচেঞ্জ রেট কে প্রভাবিত করে, এটাও ইম্পর্টেন্ট ফর ইউর এক্সাম। ফ্যাক্টরস দ্যাট ডিটারমাইন দ্য এক্সচেঞ্জ রেট অথবা ফ্যাক্টরস দ্যাট ইনফ্লুয়েন্স দ্য ডিটারমিনেশন অফ দ্য এক্সচেঞ্জ রেট। তাইলে এখানে তিনটা কন্ডিশন, তিনটা ফ্যাক্টর, মেজর ফ্যাক্টর। একটা হচ্ছে প্যারিটি কন্ডিশনস, একটা হচ্ছে ব্যালেন্স অফ পেমেন্টস, আর হচ্ছে অ্যাসেট মার্কেট। এই তিনটা কন্ডিশন মেজর ফ্যাক্টর হিসেবে কাজ করে এবং প্রত্যেকটা কন্ডিশনের মধ্যে আরো ছোট ছোট অনেকগুলি ফ্যাক্টরস আছে। যেমন প্যারিটি কন্ডিশনস, যেটা আমরা বলি যে রিলেটিভ ইনফ্লেশন রেট। রিলেটিভ ইনফ্লেশন রেট হলো যে আসলে আমার যে মূল্যস্ফীতি, এইটা ওয়ার্ল্ডের কিন্তু একটা ইনফ্লেশন রেট থাকে। ওয়ার্ল্ড মার্কেটে এই কমন ইনফ্লেশন রেট থাকে, অর্থাৎ ওয়ার্ল্ডে কিন্তু একটা কমন মার্কেট প্রাইসও থাকে প্রত্যেকটা পণ্যের এবং কমন ইনফ্লেশন রেটও থাকে। অর্থাৎ মার্কেটে ওয়ার্ল্ডের যেমন প্রতি বছরই কিন্তু সব ধরনের পণ্যকে অ্যাভারেজ করে বছরে কত পরিমাণ মূল্য বৃদ্ধি হলো সেটার সাথে তুলনা করে ওয়ার্ল্ড ইনফ্লেশন রেট বের করা। এইটার সাথে বাংলাদেশের ইনফ্লেশন রেট তুলনা হয়, এটাকে বলা হয় রিলেটিভ ইনফ্লেশন রেট। রিলেটিভ ইন্টারেস্ট রেট এটাও কিন্তু তাই। এখন এটা কে ঠিক করে? এটাও আইএমএফ এবং ওয়ার্ল্ড ব্যাংক ঠিক করে যে রিলেটিভ ইনফ্লেশন রেট এবং রিলেটিভ ইন্টারেস্ট রেট ওয়ার্ল্ডে কত, সেটার সাথে কোনো একটা কান্ট্রি যখন অন্য কান্ট্রির সাথে এক্সচেঞ্জ করতে যায় তখন এই যে প্যারিটিটা তখন ওইখানে মেজার করে যে পার্থক্যটা বা এটা বাড়া কমাটা। তারপর হচ্ছে ফরওয়ার্ড এক্সচেঞ্জ রেটস। ফরওয়ার্ড এক্সচেঞ্জ রেটটা কি জিনিস? এটা হলো যে আমি কোনো প্রতিষ্ঠানের সাথে চুক্তিবদ্ধ হলাম যে আমি তোমার কাছ থেকে 1000 টন পণ্য কিনবো আগামী 5 বছর। আমি আজকে একটা চুক্তি করলাম। এখন এই চুক্তির মধ্যে যদি এরকম শর্ত থাকে যে আজকে এই মুহূর্তে যে তারিখে চুক্তি স্বাক্ষর হলো এবং যে রেটটা এখানে বিদ্যমান আছে সেই রেটটাই বহাল থাকবে ভবিষ্যতে যত ট্রানজেকশন হবে, অর্থাৎ পেমেন্ট গুলি হবে। আর একটা হতে পারে যে এটা ফ্লাকচুয়েটিং রেটে হবে, অর্থাৎ ভবিষ্যতে মূল্য যদি বাড়া কমা হয়, মানে এক্সচেঞ্জ রেট যদি উঠানামা করে, তাহলে সে হারেই আমাদের মূল্য পরিশোধ হবে। এলসি করলে সেভাবে মূল্য পরিশোধ। সো দেয়ার ক্যান বি টু টাইপস অফ ফরওয়ার্ড এক্সচেঞ্জ রেটস। এখন এটা যদি কেউ ওপেন এন্ডেড রাখে তাহলে একরকম, কেউ যদি ক্লোজ এন্ডেড রাখে তাহলে আরেক রকম। আরেকটা হলো ইন্টারেস্ট রেট প্যারিটি, সেটা রিলেটিভ ইন্টারেস্ট রেটের কথা বলেছে, কিন্তু ইন্টারেস্ট রেটটা যদি এরকম হয় ওয়ার্ল্ড ব্যাংক আইএমএফ এর মাধ্যমে নির্ধারিত হয়, যেটা ইন্টারন্যাশনাল মার্কেটে,
তখন বলা হয় যে এইটাও কিন্তু ফিক্স থাকবে না, ইট উইল অলসো ভ্যারি উইথ দ্য international rate that will exist in the market. আর ব্যালেন্স অফ পেমেন্টস এর ক্ষেত্রে এখানে বলা হচ্ছে কোন একটা দেশের কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্স কোন অবস্থায় আছে, এটা কিন্তু অনেক সময় ইনফ্লুয়েন্স করে। কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্স যখন নেগেটিভের দিকে যাওয়া শুরু করে, কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্স বলতে বোঝানো হয় আমার আমদানি রপ্তানির ব্যবধান, সোজা হিসাব। আমার ইম্পোর্ট এবং এক্সপোর্টের যে ব্যবধান সেটাই হচ্ছে কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্স। এই ব্যালেন্সটা যখন আমাদের আস্তে আস্তে ডিকেইং এর দিকে যায়, খারাপের দিকে যাওয়া শুরু করে, তখন আমদানির চেয়ে রপ্তানি কম হয় অথবা রপ্তানির চেয়ে আমদানি বেশি হয়ে যায়। রপ্তানিও বাড়তেছে কিন্তু আমদানিও বাড়তেছে, বাড়াটা এত বেশি বাড়তেছে যে বিগত সময়ের চেয়ে আমার আমদানি এখন অনেক বেশি হচ্ছে। এটা ভালো যদি সেটা ক্যাপিটাল গুডস বা আমি যেটা বললাম যে এমন টেকনোলজি আসছে দেশের ভিতরে যেখানে এমপ্লয়মেন্ট বা ইকোনমিকে বুস্ট আপ করার জন্য, ইনভেস্টমেন্ট বাড়ানোর জন্য কাজে লাগতেছে। যদি সেটা না হয় তাহলে হয় কি, যেমন কাঁচা বাজার করি আমরা, এটা ওই যে আগের অর্থমন্ত্রীরা খুব হাস্যরস করে বলতো যে কাঁচা বাজারে যদি টাকা বেশি খরচ হয়ে যায় তাহলে তো ব্যাংকে কোনো সেভিংস হবে না, কারণ কাঁচা বাজারের সমস্ত বর্জ্য যখন বের হয়ে যাবে হলুদ পদার্থ হিসাবে, তাহলে তো আর কিছু থাকবে না। তার মানে কাঁচা বাজারের খরচটা হলো আনপ্রোডাক্টিভ। তো এখানে কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্সটাও অনেকটা ওরকম, যে আমার ইম্পোর্ট যখন বাড়লো এক্সপোর্টও বাড়লো, কিন্তু ইম্পোর্টের পরিমাণ যদি বেশি বাড়ে এক্সপোর্টের তুলনায়, তাহলে কিন্তু যেটুকু লাভ হইতো এক্সপোর্ট করে, তাই সে লাভেরটা কিন্তু আবার ইম্পোর্টের মাধ্যমে আমার ক্ষয়িষ্ণু হয়ে যাচ্ছে, ক্ষয় হয়ে যাচ্ছে। তারপরে হচ্ছে যেটা যে পোর্টফোলিও ইনভেস্টমেন্ট, আমরা ইনভেস্টমেন্ট করি ঠিক আছে, এটা আমাদের দেশও ইনভেস্টমেন্ট করে, আমরাও দেশের বাইরে ইনভেস্টমেন্ট করি, আমরা লোকাল ইনভেস্টর হিসেবেও থাকি, বাহিরেও ইনভেস্টমেন্ট অনেক সময় করি। আমরা বাহিরে যখন ইনভেস্টমেন্ট করি তখন আমরা রিস্ক ডাইভার্সিফিকেশন করি। আমি শুধু একটা পার্টিকুলার সেক্টরে ইনভেস্টমেন্ট যদি করি তাহলে হয় কি, আমার জন্য সেই সেক্টর যদি কোনো কারণে খারাপের দিকে যাওয়া শুরু করে তাহলে আমি সাস্টেন করতে পারি। যেমন আমরা আমাদের সবচেয়ে খারাপ একটা দিক হলো এই ক্ষেত্রে আমরা পোর্টফোলিও ইনভেস্টমেন্টের কথা যেটা বলি, যে আমরা কিন্তু বেশিরভাগ বাংলাদেশের ফরেন কারেন্সি আসে কিসের থেকে, গার্মেন্টস আরএনজি সেক্টর। এটা এই একটা সেক্টরের উপরে 80 বা 85% নির্ভরশীলতা, এটা কিন্তু সুখকর না, এটা কিন্তু মানে লং টার্মে মঙ্গলজনক না। কারণ কোনো কারণে যদি আমরা এই এখন যেটা শুরু হয়েছে অলরেডি, যে গার্মেন্টস সেক্টরে যদি আমাদের মন্দাভাব দেখা দেয় বা আমাদের রপ্তানি যদি আগের থেকে কমা শুরু করে দেয় এবং সেটা যদি শার্প ডাউন হওয়া শুরু করে, যেমন ইউরোপিয়ানরা এখন কিন্তু কম নিচ্ছে, যে সমস্ত ব্র্যান্ড কোম্পানিগুলি আগে আমাদের কাছ থেকে যে পরিমাণ অর্ডার দিয়ে পণ্য নিত সেটা কমে গেছে। এখন গার্মেন্টসে কর্মচারী ছাঁটা শুরু হচ্ছে এবং বিদেশি যে ফরেন এক্সচেঞ্জ আমাদের আর্নিংসটাও কমে যাচ্ছে। সো এই জন্য সবসময় চিন্তা করতে হয় যে আমি আদার সেক্টরকেও প্রয়োজনে ইনসেন্টিভ দিয়ে হলো এই এক্সপোর্টের দিকে আমাকে ডাইভার্ট করতে হবে, যাতে করে আমি শুধু গার্মেন্টসের উপর নির্ভরশীল না হয়ে অন্য সেক্টর থেকে আমার বিদেশি ফরেন কারেন্সি আমি আনতে পারি। আর ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট, এটাও বলা হচ্ছে এক ধরনের ফরেন কারেন্সি আমার দেশে ঢুকে, কারণ এখানে যারা ইনভেস্টমেন্ট করতে আসে তারা এখানে অনেক কিছু নিয়ে আসে, সেটার মাধ্যমে আমাদের দেশের ডলার ঢুকে, ইউরো ঢুকে, ইয়েন ঢুকে। চায়নারা যদি আসে, সৌদি আরব আসুক, যে দেশে আসুক, মানে এফডিআই গরিব দেশগুলি যেমন থাইল্যান্ড বা ভিয়েতনামের সবচেয়ে বড় ধরনের মানে হলো অ্যাচিভমেন্ট হলো তারা ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট তাদের এসএমই সেক্টরের জন্য খুব বড় ধরনের
পরিবর্তন আনতে সক্ষম হচ্ছে। তারা কিন্তু ফরেনারদেরকে ইনভেস্টমেন্ট করার জন্য উদ্বুদ্ধ করেছে এবং প্রচুর পরিমাণে ইনভেস্টমেন্ট তাদের দেশে হচ্ছে। ইভেন মালয়েশিয়া যায়, মালয়েশিয়াও আমাদের চেয়ে খারাপ অবস্থা ছিল, ভিয়েতনাম তো আরো খারাপ ছিল, থাইল্যান্ডও খারাপ অবস্থা ছিল, আমাদের চেয়ে ইকোনমির দিক থেকে আমাদের চেয়ে খারাপ ছিল। তারপরেও তারা কিন্তু ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টের মাধ্যমে তারা দ্রুত এগিয়ে গেছে। তারপরে হলো এক্সচেঞ্জ রেট রিজিম। এখানে হচ্ছে আসলে এটা হলো আসলে এক্সচেঞ্জ রেটের উপরে আমাদের কিছু আইন কানুন আছে। এই রিজিমটা অর্থ হলো যে এক্সচেঞ্জ রেটের উপরে যে সমস্ত ইনস্ট্রুমেন্টাল লিগ্যাল ম্যাটার্স গুলি আছে সেগুলি আমাদের ফেভারেবল কিনা, এগুলি টাইম টু টাইম রিভিউ করা এবং সেগুলি আপডেট করা। তারপরে হচ্ছে অফিসিয়াল মনিটারি রিজার্ভ। এটা তো কিছুক্ষণ আগেই বললাম যে আমাদের অফিসিয়াল মনিটারি রিজার্ভ কত আছে। সুতরাং একটা তো বললাম প্যারিটি কন্ডিশন, সেখানে 4টা, আর এখানে ব্যালেন্স অফ পেমেন্ট এখানে 5টা। তারপর হচ্ছে অ্যাসেট মার্কেট। এখন অ্যাসেট মার্কেট আমরা কিন্তু স্টক এক্সচেঞ্জ ইয়েতেও খুলেছি, লন্ডন। আমাদের ওখানেও শেয়ার মার্কেটের শেয়ার বেচা কেনা হয়। আমরা বাংলাদেশে মাত্র 2টি মার্কেট আছে, রাজশাহীতে কোনো মার্কেট নাই, চিটাগংয়ে আছে আর ঢাকা আছে, সিএসসি এবং ডিএসসি। তো এই যে অ্যাসেট মার্কেট আমরা যেটা বলি, এখানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটা হলো রিলেটিভ রিয়াল ইন্টারেস্ট রেটস। রিয়াল ইন্টারেস্ট রেটটা হলো নমিনাল রেট চেয়ে কম থাকে, অর্থাৎ ইনফ্লেশন অ্যাডজাস্টমেন্টের পরে আমরা রিয়াল ইন্টারেস্ট রেটটা পাই, এবং রিয়াল ইন্টারেস্ট রেটটা তুলনামূলক গত বছরের তুলনায় বা অন্য সেক্টরের তুলনায়, একটা সেক্টরের তুলনায় আরেকটা সেক্টরে কিরকম, এটা নির্ভর করে। আরেকটা হলো প্রসপেক্টস অফ ইকোনমিক গ্রোথ। এই যে আমরা অনেক সময় বাজেটে গ্রোথের কথা বলি, গ্রোথটাকে হাইলাইট করি, গ্রোথ নিয়ে অনেক কথা বলা হয়, পলিটিক্যাল এজেন্ডাতে এটা ঢুকে যায়। এটা আসলে এটা শুধু লোকাল কনটেক্সট না, এটা কিন্তু ফরেন কনটেক্সটও থাকে। বিদেশিরাও কিন্তু চিন্তা করে যে আচ্ছা, বাংলাদেশ গভর্নমেন্টের ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন প্লাস ফরেন ইনভেস্টর যারা আছে, প্লাস যারা আমাদেরকে লোন দেয়, যারা আমাদেরকে বিভিন্ন ভাবে গ্রান্টস এইড দিয়ে সহায়তা করে, তারাও কিন্তু আমাদের গ্রোথ রেটটা জানতে চায়। একটা দেশ যখন আস্তে আস্তে তার জিডিপি গ্রোথ উপরের দিকে যাচ্ছে, তখন কিন্তু তারা আগ্রহী হয়। যখন দেখেছে এটা নিচের দিকে যাচ্ছে, তখন তারা আগ্রহ হারায়। সুতরাং গ্রোথটাকে এনশিওর করতে। তারপর হচ্ছে সাপ্লাই এন্ড ডিমান্ড ফর অ্যাসেটস। এটা তো স্বাভাবিকভাবেই যে আমার দেশে যত বেশি কনস্ট্রাকশন হবে, যত বেশি মানুষের পারচেজিং পাওয়ার বাড়বে, যত বেশি পণ্যের বা সেবা কর্মের ডিমান্ড বাড়বে, ততই কিন্তু আমাদের এখানে সাপ্লাই এন্ড ডিমান্ড ফর অ্যাসেটস এটা বেশি পরিমাণে। এটা তো স্বাভাবিক যে উৎপাদন হচ্ছে, বিক্রি হয়ে যাচ্ছে, এটা কনজাম্পশনে চলে যাচ্ছে, কনজাম্পশন থেকে আবার এটা সেভিংস হচ্ছে, কিছু অংশ ইনকাম থেকে চলে আসতেছে, এটা আবার ব্যাংকে যাচ্ছে, সে ব্যাংকের রিজার্ভ থেকে আবার ইনভেস্টমেন্ট হচ্ছে। এই যে ফ্লো অফ, যেটা আমরা সেদিন দেখলাম সার্কুলার ফ্লো অফ ইনকাম, যেটা সেটা যদি খুব মানে এই সাপ্লাই এন্ড ডিমান্ডের মাধ্যমে খুব দ্রুত মুভ করে, তার মানে হলো এখানে অ্যাসেট মার্কেটের অবস্থা তখন ভালো থাকে, এবং সেটাও ইকোনমির একটা রিজার্ভের ক্ষেত্রে এটা একটা মানে সরি ফরেন কারেন্সির ক্ষেত্রে এটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কারণ এটার সাথে কোনো না কোনো ভাবে ইম্পোর্ট এক্সপোর্ট জড়িত হয়ে যায়, এবং সেখানে এই জিনিসপত্রের আদান প্রদান হয়, বিদায় কারেন্সিরও সেখানে মূল্যের সম্পর্ক জড়িত হয়ে যায়। আউটলুক ফর পলিটিক্যাল স্টেবিলিটি, এটা তো স্বাভাবিক, কারণ একটা দেশে রাজনৈতিক স্থিতিশীলতা না থাকলে সেখানে ইনভেস্টমেন্টও হয় না। ইনভেস্টমেন্ট না হলে যে বিদেশি এরাও যদি না আসে, তাহলে ফরেন কারেন্সিও আসতে চায় না, বা ফরেনাররা যদি না আসে, ঋণ দিতে না চায়, ইনভেস্টমেন্ট করতে না চায়, লোকাল ইনভেস্টররা যদি আগায় না আসে, লোকাল কোনো কারণে যদি ইনস্টেবিলিটির কারণে যদি ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যায়, তাহলেও কিন্তু আমাদের কারেন্সির উপর একটা প্রভাব পড়ে, ফরেন কারেন্সি। স্পেকুলেশন এন্ড লিকুইডিটি,
এটাও একটা ইম্পর্টেন্ট ইস্যু। এখন স্পেকুলেশন এন্ড লিকুইডিটি, স্পেকুলেশন হলো যে মানুষের মধ্যে একটা ধরনের পারসেপশন কাজ করে যে এই যে স্বর্ণের দাম, একটা সময় মানুষ মনে করতো স্বর্ণের দাম কমতেছে কমতেছে, এখন আবার বাড়তেছে বাড়তেছে। হ্যাঁ, কিন্তু যদি এরকম হয় যে আপনার কি আছেন আমার সাথে, জি স্যার, কেউ কোনো প্রশ্ন করে না, এটাই বুঝতেছি না। বুঝতেছে বুঝতেছেন তো নাকি? হ্যাঁ, কথা বুঝতেছেন তো নাকি? জি স্যার। আচ্ছা। স্যার আপনার কথা শুনতে আচ্ছা, স্পেকুলেশন এন্ড লিকুইডিটি এটা হলো যে মানে মানুষের পারসেপশন, যে মানুষ ধারণা করে যে ভবিষ্যতে বাড়তে পারে বা কমতে পারে, এটার উপরও নির্ভর করে যে অ্যাসেটের দাম বাড়তে পারে কমতে পারে। যেমন রিয়েল এস্টেট কোম্পানি এখন কি অবস্থা, এখন খুব খারাপ অবস্থা। কারণ হলো যে যাদের চোরাই টাকা আছে, ব্ল্যাক মানি আছে, তারা ফ্ল্যাট কিনতে কিনতে এখন স্যাচুরেটেড হয়ে গেছে। মানে তাদের একজনের 10টা 20টা করে ফ্ল্যাট আছে। এখন যাদের হাতে টাকার দরকার, মধ্যম মানে মিডল ক্লাস যেটা আমরা বলি, মধ্যবিত্ত শ্রেণী বা যারা আপার মিডল ক্লাস এবং লোয়ার মিডল ক্লাস এবং মিডল ক্লাস, এই তিনটা শ্রেণীর মধ্যে মধ্যবিত্ত শ্রেণী এবং নিম্ন মধ্যবিত্ত শ্রেণী যত বেশি উপরে উঠে আসতে পারবে ততই তাদের জন্য, আমাদের জন্য মঙ্গল। কিন্তু এই যে স্পেকুলেশন যেটা এখন, যে আসলে নিম্ন মধ্যবিত্ত এবং মধ্যবিত্তের অবস্থাটা হলো এরকম যে চাকরি নাই, তারপরে হচ্ছে অনেকেরই বেতন অর্ধেক পায়, স্কুলের শিক্ষকরা, অনেক প্রাইভেট স্কুল আছে, কলেজ আছে, তারপরে ইভেন স্পেশাল যে সমস্ত কোচিং সেন্টার থেকে শুরু করে আগে অনেক রকমের ব্যবসা ছিল। ইভেন যারা আছে এই যে প্রায় 3000 বিউটি পার্লার, এখন সেখানে 10 লক্ষ কর্মী কাজ করতো, তাদের সবাই বেকার, তাদের কোনো ইনকাম নাই, অথচ তাদের কিন্তু অনেক টাকা সেভিংস হতো এবং তারা সেই সেভিংস দিয়ে কিন্তু ছোটখাটো হলো ফ্ল্যাট কিন্তু কিনে আস্তে আস্তে ব্যাংকের লোন শোধ করতো আর এটার মালিক দিয়ে। বাট এই যে স্পেকুলেশন গুলি মানুষের, যে দুই রকম, একটা হলো যে হ্যাঁ ঠিক আছে কর্মযোগ্য বাড়বে, করোনা চলে যাবে, আবার আমরা নর্মাল জীবনে ফিরে যাব, আবার ওটা হতে পারে যে এখন এইবারের বাজেটে কিছু কিছু জিনিসের দাম বাড়াইছে, রডের দাম বাড়ছে, ঠিক আছে এটা আগামী বছর কমতে পারে, আমরা অপেক্ষা করি। এরকম বিভিন্ন রকমের স্পেকুলেশন তৈরি হতে পারে। আবার ওটাও হতে পারে যে ব্যাংকে যদি সাফিসিয়েন্ট অ্যামাউন্ট টাকা না থাকে যে লোন নেওয়ার মতো, অথবা লোন নিলাম কিন্তু লোনের ইন্টারেস্ট রেটটা এত বেশি যেটা আমার পক্ষে আনবিয়ার, এবং আমার যে আর্নিং, সে আর্নিং থেকে আমি এটা শোধ করতে পারবো, তখন কিন্তু এই অ্যাসেট মার্কেটের উপর একটা প্রভাব পড়ে। এবং সেই ক্ষেত্রেও কিন্তু আমাদের ফরেন এক্সচেঞ্জের উপর একটা প্রভাব পড়ে। কারণ হলো যে সমস্ত সেক্টরে বিদেশ থেকে আমদানি করে সেই সেক্টরকে মানে ইয়ে করতে হয়, সেক্টরের হুইলটা মুভ করে, সেই হুইলটা যদি ফরেন কারেন্সির সাথে রিলেটেড থাকে তাহলেও কিন্তু এই সমস্যাটা হয়। যেমন ব্যাংকে যদি লিকুইডিটি কমে যায় তাহলে ব্যাংক কি করে, লোন দিতে চায় না, এবং সে লোন যদি সাফিসিয়েন্টলি না পাওয়া যায় তাহলে সেটা দিয়ে এলসিও খোলা যায় না। বাংলাদেশ ব্যাংক গ্যারান্টি দেয় না যে তোমার এত টাকার এলসি খুলতে হলে এত টাকা তোমার বাংলাদেশ কারেন্সিতে রিজার্ভ দেখাইতে, অ্যাকাউন্টে ব্যালেন্স দেখাইতে হবে। এটা যদি দেখাতে না পারে তাহলে কিন্তু আবার অনেক সময় এই বাংলাদেশ ব্যাংক গ্যারান্টার হতে চায় না। কারণ বাংলাদেশের যত লোকেই ব্যবসা করে এলসি খোলে, সবার পক্ষে কিন্তু বাংলাদেশ ব্যাংক গ্যারান্টার হয়। এই যে যত ব্যবসায়ী আছে সব ব্যবসায়ী কিন্তু আলটিমেটলি সেন্ট্রাল ব্যাংক গ্যারান্টার হিসাবে ফরেন কারেন্সি পরিশোধ করবে, সেটার পক্ষে গ্যারান্টার হতে হবে এলসি খোলার পর। পলিটিক্যাল রিস্ক অ্যান্ড কন্ট্রোল, সেটা তো আর বলার অপেক্ষা রাখে না যে এখানে দুই ধরনের পলিটিক্যাল রিস্ক। একটা হলো যে আমরা কোন মেরুতে আছি, উত্তর মেরু দক্ষিণ মেরু, আমরা সুপার পাওয়ারের সাথে আছি, নাকি আমরা মিক্সড রিলেশনশিপ মেনটেন করতেছি। এইগুলিও অনেক সময় নির্ভর করে আমার ইকোনমিটা কে কন্ট্রোল করছে।
আমার ইকোনমিটা কি চায়না কন্ট্রোল নাকি আমেরিকা কন্ট্রোল নাকি মিক্সড অফ ফ্রেন্ডস, হয়তো একটা কার্টেলের মতো, মানে দুই তিনটা দেশ একসাথে হইয়া আমার ইকোনমিটাকে কন্ট্রোল করছে। এইটাও কিন্তু ইট ইজ ওয়ান অফ দা ভেরি ইম্পর্টেন্ট ইস্যু। এটা অ্যাসেট মার্কেটকে প্রভাবিত করে। এটা ফাইন্যান্সিয়াল অ্যাসেট মার্কেট, অর্থাৎ ফাইন্যান্সিয়াল অ্যাসেট মার্কেট আলটিমেটলি স্টক এক্সচেঞ্জ। সো এই যে আমরা মোটামুটি 15টা কারণ বললাম যে ফ্যাক্টরস, এখানে 3 ভাগে পেরিটি, ব্যালেন্স অফ পেমেন্ট এন্ড অ্যাসেট মার্কেট, এই কারণগুলির দ্বারা কিন্তু ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ প্রভাবিত হতে পারে। এই এর পরে আমরা যেগুলি আছে এগুলি আসলে এই ফরেন এক্সচেঞ্জ রেটের সাথে রিলেটেড, বাট এগুলি অত ইম্পর্টেন্ট না। আমি জাস্ট এগুলিকে ওন স্টাডি হিসাবে, হোম অ্যাসাইনমেন্ট হিসেবে দিয়ে রাখলাম। শুধু এখানে যেটা আমরা দেখাইতে চাই যে ইকুইলিব্রিয়াম পয়েন্ট বলে একটা কথা আছে, ডিমান্ড এন্ড সাপ্লাই অফ কারেন্সি। এখানে আসলে একটা জায়গায় গিয়ে কিন্তু কারেন্সির ভ্যালুটা নির্ধারিত হয়। তো এই যে আমরা কিছুক্ষণ আগে বললাম যে মার্কেট ভ্যালু অফ কারেন্সি ডিপেন্ডস অন ডিমান্ড এন্ড সাপ্লাই, অর্থাৎ আমার দেশে এখন আমাদের রিজার্ভ স্ট্রং যত থাকবে তত আমার ডিমান্ড বাড়লেও কিন্তু আমার সাপ্লাইতে কোনো রকমের সমস্যা হবে না, কারণ আমার সাপ্লাই দেওয়ার মতো ক্ষমতা আছে। সেজন্য এখানে আমাদের প্রাইস অফ দা dollar will not be affect our economy, or it will not be fluctuating a high amount. আমরা যে কথাগুলি এতক্ষণ আলোচনা করলাম এখানেও কিছু কিছু জিনিস আছে। So this is all about স্যার আমাদের এই স্লাইডটা স্যার এইটার হ্যান্ড আউটটা স্যার একটু পাঠিয়ে দেন মেলে। এটাও যায় নাই না। না স্যার, স্যার আপনি ওই যে প্রথম দিকে একবারে পাঠিয়েছিলেন, তারপর তো স্যার ওই যে আপনি ক্লাস নেন নাই, 13টা পর্যন্ত পাঠিয়ে দিয়েছি। তারপরে এগুলো স্যার এই যে রিসেন্ট যেগুলো ক্লাস নিচ্ছে এগুলো নাই আমাদের কাছে। আচ্ছা ঠিক আছে, আমি এটা এখনই পাঠিয়ে দিচ্ছি অনেকের অ্যাকাউন্টে। জি স্যার, এটার হ্যান্ড আউটটাও স্যার কাইন্ডলি দিবেন। এটা এই হ্যান্ড আউটে দিব। হ্যান্ড আউট পরে যা তোমরা এই তোমাদের একটা জিনিস হলো কি আমি বলি, তোমাদের পরীক্ষায় তোমাদের একটা সমস্যা কি, উত্তর খাতা টাতা দেখতে তখন মনে হয় যে তোমরা মানে এত আজে বাজে কথা লিখে ইয়ে করো। একেবারে স্পেসিফিক লিখবা, এই আমি যে পয়েন্টস গুলি বলি বা যেগুলি বলি এগুলিকে যতটুকু পারো বাংলা ইংরেজি যেভাবে পারো নোট করবা। এইটাকেই তুমি তোমার সেন্টেন্স, আমরা এতটা গ্রামাটিক্যাল মিস্টেক বা বানান ভুল ধরি না, আমরা দেখি যে সে আসলে কনসেপ্টটা ধারণ করে সেই লেখাটা লিখতে পারছে কিনা। একেবারে 2-3 পৃষ্ঠা বড় করে লিখতে হবে এরকম না, আমি দেখি সে 2 পৃষ্ঠা লিখলো, একটা পয়েন্টস গুলি দিয়ে 2-3 পৃষ্ঠা 2 পৃষ্ঠা লিখলো, কিন্তু সে কথাগুলি গুছিয়ে লিখলো। এখানে অত বেশি একেবারে জটিল করে লেখারও দরকার নেই, সোজা সোজা ইংরেজি সেন্টেন্স দিয়ে সহজ ভাষায় লিখলেই হয়ে গেল যে হ্যাঁ কনসেপ্টটা বুঝছে। এবং শুরুর দিকটাই কিন্তু ভালো করে চিন্তা করে কয়েকটা ভালো সেন্টেন্স লিখেই যারা খাতা দেখে তারা প্রথমে দেখেই বুঝে যে হ্যাঁ তার ভিতরে যা আছে মোটামুটি একটা ভালো এভারেজ 55% বা 60% নাম্বার তারা দিয়ে দেওয়া। ঠিক আছে 10 নম্বরের প্রশ্ন, আচ্ছা ডাক্তার 2 পৃষ্ঠা দেখছে 6 নাম্বার দিয়ে দিই। যদিও লেখার ভিতরে হয়তো একটু গোজামিল থাকে, কিন্তু তারপরেও অনেক এক্সামিনার এটা দিয়ে দেয় থিওরিটিক্যাল ইয়ের ক্ষেত্রে আমি বলছি। সুতরাং তোমাদের অত একেবারে খুব মুখস্থ করে একদম জটিল করে চিন্তা করে মাথার মধ্যে ইয়ে করে নেওয়ার দরকার। Recording stopped. So that you have to মানে think of a easier way to present your answer. ঠিক আছে? ওকে, আল্লাহ হাফেজ। স্যার আপনি কি আমাদের খাতা দেখেন নাকি? না আমি খাতা দেখি না, আমি খাতা দেখি বাট যে সাবজেক্টে যে টিচার পড়ায় শেখা সাবজেক্টের টিচার ওই খাতা দেখে, অন্য টিচার দেখে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। আসসালাম।